হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ মেনলি 3টি ঘটনা, এবং এই 3টি ঘটনা শুনেই তোমাদের 3 রকম ফিল হবে। দ্বিতীয় ঘটনাটা এমন না যেটাতে তোমাদের পিলে চমকে যাবে, আমি এটুকু বলছি। সত্যি কি অদ্ভুত একটা ঘটনা। প্রথমটা একটা সেমিট্রিকে কেন্দ্র করে, যে সেমিট্রিটা খুবই পরিচিত, এবং তৃতীয়টা একটা অবাক করা ঘটনা বড়ই গাছকে নিয়ে। বড়ই গাছ যারা জানো না কি জিনিস, তাদেরকে বলি, বড়ই গাছ হচ্ছে কুল গাছ বলে না, সেটা হচ্ছে বড়ই গাছ। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও, সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। আর এই ভূতের রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানে টুক করে হেডফোনটা গুজে নিতে হবে। আশা করছি গুজে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। ধন্যবাদ দাদা আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। দাদা, বর্তমানে আমি একজন ইঞ্জিনিয়ার, আর অনেকের মতো আমারও একটা সুন্দরী গার্লফ্রেন্ড রয়েছে। কথাটা কেন বললাম সেটা ঘটনা শুনলেই বুঝতে পারবে। ঘটনাটা জাস্ট কয়েক সপ্তাহ আগেরই। আমি পার্ক স্ট্রিট সংলগ্ন একটা অফিসে জব করি। আমার শিফট বরাবরই নাইট শিফটে পড়ে, মানে আগের দিন বিকেল 5টা থেকে পরের দিন সকাল 11টা অবধি। বেশ কয়েক মাস ধরে আমার আর আমার গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া চলছিল, বাট ঘটনার কিছুদিন আগে আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়, এবং আগের মাসের প্রথম সানডেতে আমরা ঠিক করি আমার অফিস ছুটির পর আমরা দেখা করব। তো যেমন কথা তেমন কাজ। অফিসের পর আমরা দেখা করি পাশের একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করতে করতে আমরা আলোচনা করছিলাম যে একসাথে সময় কাটানোর জন্য কোথায় যাওয়া যায়। হঠাৎ আমার মাথায় এলো পার্ক স্ট্রিট সেমিট্রির কথা। আর আসবে নাই বা কেন, বহু গল্পে বহু লোকমুখে সেখানকার নাম শুনেছিলাম। বলে রাখি, সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রির উল্টো দিকে যেখানে মৌসি হসপিটাল আর হলি ক্রস চার্চ আছে, সেখানে আগে ছিল নর্থ পার্ক স্ট্রিট সেমিট্রি। সেই কবরখানার এখন আর অস্তিত্ব না থাকলেও সেই হাসপাতালের পাশে আছে সেই লুপ্ত কবরখানার সাক্ষী হয়ে আর একটা কবর। আর এই ইতিহাস আর রোমাঞ্চের টানে আমার সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রির কথা বারবার মাথায় আসছিল। যাই হোক, জিএফকে বলাতে সেও রাজি হয়ে যায়। আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাই সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রিতে। বলে রাখা দরকার, সেই কবরখানাতে হেনরি লুইকে সমাধিত্ব করা হয়েছিল, আর আমার সেই সমাধিটাকে দেখার বেশি ইচ্ছে ছিল। তো প্রথমে ভেতরে ঢুকেই আমরা সেই কবরটা খুঁজতে লেগে গেলাম, কিন্তু খুঁজতে খুঁজতে আমরা অনেক ভেতরে গিয়েও সেই কবর খুঁজে পেলাম না। হঠাৎ আমার নাকে একটা ধুনো ধুনো গন্ধ আসতে লাগলো। আমার জিএফ আমাকে বলল, কোনো গন্ধ পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ পাচ্ছি। তুমি পেলে? সেও হ্যাঁ বলল। ভাবার বিষয়, কবরখানার যেই অংশে আমরা গন্ধটা পাচ্ছিলাম সেটা ছিল কবরখানার বাকি অংশের তুলনায় একটু বেশি অন্ধকার আর বেশি ফাঁকা। আর আশ্চর্যের বিষয় হলো, আমার মাথাটা খুব যন্ত্রণা করতে শুরু করে দিল, আর আমার মাথার দুই পাশে যেন খুব চাপ অনুভব করতে লাগলাম আমি। আর ঘাড়েও একটা চাপ অনুভব করলাম, যেন গায়ের সমস্ত জোর লাগিয়ে কেউ আমার মাথাটা ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে। আমার গার্লফ্রেন্ড তো রীতিমতো আমার এরকম কর্মকাণ্ড দেখে অবাক। বাট যখন ডান দিকে আমার মাথাটা ঘুরল, তখন কবরখানার দেওয়ালে আমি কিছু স্মৃতি ফলক লাগানো দেখতে পেলাম। আমি সেগুলো দেখে অবাক। ইউটিউবে একটা চ্যানেলে আমি দেখছিলাম সেই ফলকগুলো। ওগুলো ছিল নর্থ পার্ক স্ট্রিট সেমিট্রির কবর। আমার মাথাটা ঘুরতে শুরু করলো। চোখের সামনে সব দৃশ্য যেন কেমন ঘোলাটে হয়ে যেতে লাগলো। আমার জিএফ আমার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখও আমার কাছে অস্পষ্ট লাগছিল। তখন শুনতে পেলাম একটা কর্কশ কিন্তু নিচু গলায়, কিরে আমাদের দেখবি না? কোথায় যাচ্ছিস? শেষে আমার গার্লফ্রেন্ড আমাকে 2 ঘাড় ধরে ঝাঁকিয়ে আমার ঘোর কাটালো। বলল, ওই ডান দিকের দেওয়ালে কি বড় বড় চোখ করে দেখছিলে?
আমার পুরো শরীর তখন ঘামছে, কিন্তু কিছু বললাম না, কারণ একেই অনেক দিন বাদে আমাদের দেখা হয়েছিল, আর আমি চাইনি আমরা এত তাড়াতাড়ি চলে যাই সেখান থেকে। কিন্তু আমরা যতই আগে হাঁটতে থাকি ততই আমার মাথা যন্ত্রণা বেড়ে যাচ্ছিল। শেষে আর না পেরে জিএফের হাত ছাড়িয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আমি ছুট লাগালাম। ছুটতে ছুটতে আমি কবরস্থানের সেই অন্ধকার অংশটার থেকে বেরিয়ে একটা ঘাস ভর্তি জমিতে গিয়ে পৌঁছালাম। সেখানে কবরের সংখ্যা একটু কম ছিল। ওই জায়গাটাতে এসে আমার মাথাটা একটু হালকা হলো। আমার জিএফ ছুটতে ছুটতে এসে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে তোমার, এরকম করে ছুটে এলে কেন? আমার মুখ থেকে তখন একটা কথাই বেরোচ্ছিল, আমি বাড়ি যাব। তখন আমার জিএফ আমাকে বাঁ দিকে সেই কবরটা দেখালো, যে কবরটা দেখতে আমরা গিয়েছিলাম। ওখানে গিয়ে নিজেকে একটু হালকা লাগছিল। ওখানে একটু সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দাদা, ভাবলাম হয়তো সব শেষ হয়ে গেল, কিন্তু এ তো শুধু সূত্রপাত। আমাকে যেহেতু নাইট শিফটে কাজ করতে হতো, তাই ডিউটির পরের দিন আমাদের ছুটি থাকতো। সেদিন রাত 2:30টার পর শুরু হলো আবার মাথা যন্ত্রণা। আবার মনে হচ্ছে মাথার দুই পাশে কে যেন চেপে ধরেছে। এরকম করে বাড়িতেও ঠিকমতো থাকতে পারছিলাম না, আর ডিউটিও করতে পারছিলাম না। কিন্তু এটা চলল শুধু 4 দিন। এরপর থেকে একটা স্বপ্ন বারে বারে দেখতে লাগলাম। রাতের অন্ধকারে একটা ফাঁকা মাঠের মাঝখানে একপাশে একটা বিশাল বড় বটগাছের তলায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে বটের মোটা ডালে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে থাকতে দেখেছি। এই কথা আমার জিএফের সাথে শেয়ারও করি। সেও বলল তারও নাকি রাতে একটা স্বপ্ন আসে। কবরখানার যেইখানে আমরা সেই ধুনোর গন্ধ পেয়েছিলাম, সেইখানে আমার জিএফ একা একা নাকি ঘুরে বেড়াচ্ছে, কেউ কোথাও নেই। আর সহ্য না করতে পেরে বৃহস্পতিবার আমি আমাদের বাড়ির পাশের কালীবাড়িতে নিজে আর নিজের জিএফের নামে একটা পুজো দিয়ে এলাম। আর পুজোর ফুল আমি এখনও নিজের ওয়ালেটে রাখি, আর নিজের জিএফকেও দিয়ে দিই। সত্যি কথা বলতে, পুজো দিয়ে আসার পর থেকে ঘটনাগুলো আমার সাথে হওয়া আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। কিন্তু আমার মনে হয় কেউ যেন আমার পাশে পাশে আছে, আমি যেন কারোর নজরবন্দি। আজ আমার ছুটি আছে। আজ আমি আমার বাড়ির পাশের সেই কালী মন্দিরে আবার যাব, আর সেখানকার পুরোহিতের সাথে ঘটনাটা আলোচনা করব। দাদা, তুমি আর ভৌতিক কথার সদস্যরা আমাদের জন্য মা কালীর কাছে প্রার্থনা করো, যাতে আমাদের জীবন আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। এই হলো আমার প্রথম ঘটনা। এবার আমি তোমাকে বলছি আমার জিএফের সাথে ঘটে যাওয়া একটা ডেঞ্জারাস ঘটনা। আমি যে ঘটনাটা এখন বললাম তার থেকে অনেক বেশি স্ক্যারি, অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি প্যাথেটিক। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার সেটা শুরু করছি। ঘটনাটা কলেজ এরিয়ার ভেতরে একটা বাড়িকে নিয়ে। কলেজ ক্যাম্পাসের এখানে একটা মাঠ আছে, যেখানে আমরা ছেলেরা প্রায় ফুটবল খেলতে যেতাম। আর তার সামনে একটা সবুজ বাড়ি আছে। সে বাড়িটা আমাদের বেশ ভালোই লাগতো। তারপর আমাদের কলেজের সময় ফুরিয়ে এলো, ফাইনাল সেমিস্টার কমপ্লিট হলো, আর কিছুদিন বাদেই বিদায়। সে সময় আমার জিএফের সাথে পরিচয় হয়। কথা বলতে বলতে দুজনের দুজনকে বেশ ভালো লেগে যায়। সেই সময় আমি তার কাছ থেকে জানতে পারলাম যে সেই সবুজ বাড়িটাতে সে আর তার দুটো বান্ধবী থাকতো। প্রথম প্রথম তার কাছে কিছু জিজ্ঞেস করলে সে সেই বাড়িটার কথা এড়িয়ে যেত। কিন্তু একদিন আমি জোর দিয়ে জিজ্ঞাসা করলাম যে তুমি কেন বাড়িটার কোনো কথা জিজ্ঞেস করলে এড়িয়ে যাও, বলতে চাও না? আমার তো মনে হচ্ছে তুমি এড়িয়ে যাচ্ছ। সেই দিন আমার জিএফ আমাকে বলে, ওই বাড়িটা না ভালো না, এরকম অনেক রহস্য আছে ওই বাড়িটাতে, যেগুলো মনে পড়লে আমার এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন আমি সমস্ত কথা জানবার জন্য তাকে বললাম যে তুমি বলো তো কি হয়েছিল ওখানে। সে বলতে লাগলো, আমাদের ব্যাচ ছিল কোভিড-19 লকডাউনের ব্যাচ। আমরা কলেজে অ্যাডমিশন নিয়ে ঘরে বসে অনলাইনে ক্লাস করতাম। কলেজ খুলতে সেপ্টেম্বর কি অক্টোবর 2022 হয়ে গিয়েছিল। যখন কলেজ খুলে গিয়েছিল তখন কলেজ এরিয়ার ভেতরে আমরা আমাদের থাকার জায়গা বা পিজি রেন্টের জন্য খুঁজছিলাম। ওই সবুজ ঘরটা আমরা
তিনজনে খুব কমে পেয়ে গেলাম, তো ওখানেই আমরা শিফট করে গেলাম। কিন্তু ওই পিজির ওনার, যিনি ছিলেন একজন মধ্যবয়স্কা মহিলা, তার ব্যবহারও কেমন যেন একটু অদ্ভুত ছিল। তার থেকে অদ্ভুত ছিল তার শর্তগুলো। সন্ধে 7টার পর আর পিজির বাইরে বেরোনো যাবে না, রাত 9টার আগে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে হবে। আর সব থেকে আজব শর্ত, টয়লেটটা করিডর হয়ে যেতে হয় বলে রাত 12টার পর কেউ টয়লেট যেতে পারবে না। যাই হোক, এসব আজব আজব শর্ত থাকা সত্ত্বেও আমরা সেখানে কম ভাড়ার জন্য থেকে গেলাম। প্রথম সপ্তাহটা একদম স্বাভাবিক কাটল, কিন্তু দ্বিতীয় সপ্তাহের এক শুক্রবার রাত 11টা নাগাদ আমাদের তিনজনেরই ঘুম ভেঙে গেল। যেহেতু আমরা এক ঘরে থাকতাম, তাই তিনজন উঠেই আগে একা ওপরের দিকে তাকাতে লাগলাম। দেন আমরা খেয়াল করলাম যে বাইরে থেকে প্রচণ্ড কুকুর ডাকছে। বলা ভুল হবে, আমরা রীতিমতো কুকুরের কান্না শুনছিলাম। জানলা খুলে দেখতে গিয়ে আমরা দেখলাম একদল কুকুর, আর কোথাও না, শুধু আমাদের বাড়ির দিকে ওপরতলায় মুখ করে কাঁদছিল। আমরা ওপরতলারই রুমটা ভাড়া নিয়েছিলাম, তাই আমাদেরও একটু অদ্ভুত লাগলো যে হঠাৎ এটা কী করে হচ্ছে। যাই হোক, প্রতিটা সাধারণ ব্যাপারের মতো এটাকেও একটা সাধারণ ব্যাপার ভেবে আমরা আবার ঘুমিয়ে গেলাম। পরের দিন মানে শনিবার আমাদের কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ কলেজ ছুটির পর আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি রাত 8:30টার মতো হয়ে যায়। বাড়ি ঢোকার সাথে সাথেই পিজি ওনার মানে সেই কাকিমা আমাদের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়, যেন আমরা কোনো ঘোর অনিষ্ট করে ফেলেছি। তিনি আমাদের স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে আজ যেন আমরা 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি, খাওয়ার হোক চাই না হোক। সত্যি কথা বলতে আমাদের মনে খুব রাগ হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। সেই রাতে আমরা নিচতলা মানে কাকিমার ঘর থেকে একটা আওয়াজ পাচ্ছিলাম, আর ধুনোর গন্ধ। আমাদের মধ্যে একজন নিচে গিয়ে দেখার কথা বললে আমরা দুজনে না করে দিই, কিন্তু সে একাই চলে যায় দেখতে। অনেকক্ষণ সময় হয়ে গেল, কিন্তু সে আর আসে না। কিছুক্ষণ বাদে আবার কুকুরের ডাক আর কান্না শুরু হয়ে গিয়েছিল। যখন আমরা সাহস করে তাকে দেখতে যাওয়ার জন্য যেই দরজাটা খুলতে গেলাম, সেই দরজাটা যেন একরকম ভেঙে দিয়ে সে মেয়েটি ঘরের ভেতর ঢুকে আবার দরজাটা বন্ধ করে দেয়। সেটা ছিল নভেম্বর মাস, কিন্তু সেই মেয়েটা এমনভাবে ঘেমেছিল যেন পুরো ভাদ্র মাসের গরম। যাই হোক, তাকে একটু শান্ত করে জল খাইয়ে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। সে বলল, যখন আমি কাকিমার রুমটা দেখতে নিচে গিয়েছিলাম, কাকিমার রুমটা স্বাভাবিকভাবে ভেতর থেকে বন্ধ ছিল। দরজায় কান লাগিয়ে যা শুনলাম তাতে মনে হলো যে কাকিমা কারোর থেকে ক্ষমা চাইছিল। আমি একটু অবাক হলাম, কিন্তু কিছু না ভেবে যখন আমি ফিরে যাওয়ার কথা ভাবলাম, তখন মনে হলো আমি একবার বাইরের দিকে তাকালাম। তখন আমি একজনকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। বেশ লম্বা একজন, লোক বলা ভুল হবে, একটা অবয়বের মতো। অবয়বটা একদম অদ্ভুত, কোথা থেকে যে চলে এসেছিল জানি না, কারণ এর আগে সেখানে কিচ্ছু ছিল না। আর অবয়বটা যখন ওখানে এলো, কুকুরগুলো খুব জোরে জোরে চিল্লাতে ও কাঁদতে শুরু করে দিল। জায়গাটা আর সময়টা ঠিক বিবেচনা না করে যখন আমি ওপরে উঠতে লাগলাম, তখন আমার যেন মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে আমার নাম ধরে ডাকছে। আমি পেছনে না তাকিয়ে তাড়াতাড়ি ওপরের দিকে উঠতে লাগলাম। আস্তে আস্তে করিডোরের শেষে বাথরুমের দিকে আমার নজর পড়ল। বাথরুমের দরজার নিচ থেকে একটা গাঢ় লাল আলো বেরোচ্ছিল। ব্যাস, আমি আর পারলাম না। যেন তেনভাবে ছুটতে ছুটতে আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে ঘরের দরজা বন্ধ করে দিলাম। এই বলেও থামল। পরের দিন আমরা কাকিমাকে সব জিজ্ঞাসা করলে কাকিমা সব অস্বীকার করে, বরঞ্চ আমাদের ধমক দিয়ে বলে যে আমরা কেন অত রাতে বেরিয়েছিলাম। যাই হোক, আমরা ঠিক করেছিলাম যে আমরা আজ রাতে গিয়ে কাকিমার রুমে দেখব কাকিমা কি করে। তো যেমন ভাবা তেমন কাজ। কাকিমার রুমের পাশে একটা জানলা আছে, কাঠের জানলা, যেটাতে কয়েকটা জায়গায় ফুটো হয়ে গিয়েছিল। রাতে যখন আমরা সেই জানলার উল্টো দিকে দেখলাম, তখন আমাদের চোখ
বড় বড় হয়ে গিয়েছিল। আমি আর আমার এক বান্ধবী দেখলাম যে কাকিমা উলঙ্গভাবে বসে আছে, সামনে শুধু একটা প্রদীপ আর বাটিতে কিছু একটা রাখা। হঠাৎ কিছুক্ষণ পর বাটিটা শূন্যে ভেসে উঠল, আর তারপরেই সেই বাটিটা ছিটকে আমরা যে ফুটো দিয়ে ভেতরের সব জিনিস দেখছিলাম সেই ফুটোতে এসে ছিটকে বাড়ি লাগলো। যেন ওই বাটিটা যে ধরেছিল সে বুঝতে পেরেছিল ওই দিক থেকে আমরা সব দেখতে পাচ্ছি। আমরা আর সময় নষ্ট না করে ওপরের দিকে ছুট লাগালাম। ওপরে উঠে আমরা আবার দেখলাম বাথরুমের দরজার নিচ থেকে লাল আলো বেরোচ্ছে। ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আমাদের দরজা বাইরে থেকে কেউ ধাক্কাচ্ছিল। আমরা ভয়ে কাঠ হয়ে খাটের মধ্যে যেন জড়সড় হয়ে বসেছিলাম। আর শেষে হনুমান চালিসা যে যতটা পারে বিড় করে বলছিলাম। তারপর আমাদের অজান্তেই আমরা ঘুমে ঢলে পড়লাম। যখন আমাদের ঘুম ভাঙল তখন অনেক বেলা হয়ে গিয়েছিল। আমাদের তিনজনেরই জ্বর চলে এসেছিল। আমরা তিনজনই বাড়িতে সব কল করে জানানোতে আমাদের বাবা মা এসে আমাদের বাড়ি নিয়ে গেল। আমরা ওই পিজি ছেড়ে দিলাম। দিন 1 সপ্তাহ বাড়িতে কাটানোর পর সুস্থ হয়ে আমরা আবার কলেজে ফেরত চলে গিয়েছিলাম। এবার আমরা একটু বেশি ভাড়া দিয়ে অন্য একটা রুমে থাকতে লেগেছিলাম। আর আমাদের সাথে কোনো রকম ঘটনাও ঘটেনি, কিন্তু ওই কথাগুলো মনে পড়লে আমাদের এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাগুলো শোনার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার মুখ থেকে যেন আর কোনো কথা বেরোচ্ছিল না। তখন আমার জিএফ আমাকে অবাক দৃষ্টিতে দেখে বলল, আমরা পরে খবর নিয়েছিলাম ওই মহিলা কালো জাদু করতেন। তিনি একটা পিশাচকে বশ করেছিলেন। প্রতি শুক্রবার আর শনিবার রাতে তিনি সেই পিশাচকে নাকি ছাগলের রক্ত দিতেন আর যৌনভাবে সেই পিশাচের সঙ্গে মিলিত হতেন। আর পরিবর্তে সেই পিশাচ নাকি সেই মহিলার সব ইচ্ছে পূরণ করত। কিন্তু সম্প্রতি নাকি পিশাচটা একটা জোয়ান মেয়ে চেয়েছিল, তাই নাকি সেই মহিলা মেয়েদের জন্য ঘর ভাড়া দেয়। তখন আমি আমার জিএফকে বললাম, তুমি এত কথা কোথা থেকে জানলে? সে বলল, ওই মহিলার ছেলে, মানে আমাদের কলেজের একজন সুপার সিনিয়র, সে বলেছে সে নাকি তার বাড়ির সাথে এই জন্য সব সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আর তার বিশ্বাস যে তার বাবা নাকি রোগে ভুগে মরেনি, এই মহিলাই তাকে মেরেছে। আর এই পিশাচ নাকি এর আগেও 2টি মেয়ের ডিমান্ড করেছিল, তাই 2012 সালে আর 2018 সালেও এই বাড়িতে দুবার 2টো মেয়ের মৃত্যু হয়। এইসব বলেও থামল। সব কিছু শুনে আমি শুধু এটুকুই তাকে বলতে পারলাম যে দারুণ বাঁচা বেঁচে গিয়েছো তুমি। দাদা, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও। ধন্যবাদ। কি অদ্ভুত ঘটনা না? সত্যি কলকাতার এরকম পিজি বা অনেক বাড়িতেই যেগুলোতে এরকম মেসের মতো ভাড়া দেয়, সেসব বাড়িতে অনেক ঘটনা ঘটে। আমি আমার অফিস কলিগের একজন ছেলের কথা বলছি। সে 2017 সালে কলকাতায় পড়তে যায় এবং সেখানকারই একটা মেস ভাড়া করে। সেই মেসের একটি ঘরে তারা 4 জন ছিল। তো তারা মোটামুটি 7-8 দিন মতো ভালোই ছিল এবং তারপর থেকে শুরু হয় তাদের সাথে অদ্ভুত রকমের কিছু ঘটনা। কেমন ঘটনা? প্রথম ঘটনা তারা বুঝতে পারে সেটা হচ্ছে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ। তারা দেখছে যে থালা বাসন পড়ে যাচ্ছে, বাট রান্নাঘরে যখন যাচ্ছে তখন দেখছে সেখানে কিচ্ছু নেই, নর্মাল থালা বাসন যেরকম থাকে সেরকমই আছে। এরকম ঘটনা মোটামুটি 3-4 দিন হওয়ার পর এবার তাদের সাথে যে অদ্ভুত ঘটনাটা ঘটে, সেটার পর তারা সেখানে থাকতে আর পারে না। তারা বসে সবাই মিলে আড্ডা মারছিল। তাদের রুমের একটা টেবিল ছিল, সেই টেবিলে তাদের ঘরের গেটে মারার যে তালা ছিল সেই তালাটা রাখা ছিল, আর তার পাশেই ছিল একটা জলের বোতল। প্রথমে তারা দেখলো যে সেই জলের বোতলটা ধপ করে পড়ে গেল, কিন্তু টেবিলটা এত বড় আর বোতলটা এমন জায়গায় ছিল যে সেটা পড়ে যাওয়া সম্ভব না, এবং বোতলটাও খুব যে ধারে ছিল সেটাও না। আর ধারে থাকলেও কোনো হাওয়া নেই, বাতাস নেই, বোতলটা পড়বে কি করে? তাদের মনে সন্দেহ দানা বাঁধলেও তার অতটা গায়ে নেয়নি। বোতলটা আবার তুলে জায়গা মতো রেখে দিয়েছে। আবার তারা তাদের মতন আড্ডা গল্পগুজব মারতে শুরু করে দিয়েছে। আবার কেউ পড়াশোনা করছে। হঠাৎ করে এবার
টেবিলের মাঝখানে যে তালাটা রাখা ছিল সেই তালাটা দম করে নিচে পড়ে গেল। এবার তাদের মনে মনে ভয় লাগতে শুরু করলো। তারা কোনো কথা না বলে একে অপরের মুখের দিকে তাকিয়ে তালাটা আবার সেই টেবিলে রেখে দিল। আবার 5 মিনিট বাদে সেই তালাটা দম করে নিচে পড়ে গেল। এবার আর তারা পারল না। তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পাশের রুমে তাদের যে আরও ক্লাসমেটরা ছিল তাদের ঘরে চলে গেল এবং গিয়ে সারাটা রাত সেখানেই কাটিয়েছিল। পরের দিন তার বাবাকে অর্থাৎ আমার অফিস কলিগকে ফোন করলে তিনি গিয়ে আবার একটা নতুন বাড়ি ভাড়া করে তাকে সেখানে শিফট করিয়ে তারপরে আসে। এই ঘটনাটা আমি আমার কলিগের কাছ থেকেই শুনেছি। কি অদ্ভুত না? মানে ভাবা যায় কলকাতার এরকম অলিতে গলিতে অনেক এরকম অদ্ভুত এবং ভৌতিক ঘটনা ঘটতেই থাকে। তো তোমাদের ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এরপরেও তোমরা শুনবে একটা অদ্ভুত রকমের ঘটনা। তার আগে তোমাদেরকে বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি পেন তুলে নাও বা মোবাইলে টাইপ করে পাঠিয়ে দাও। হ্যাঁ, তোমরা ভয়েস করেও পাঠাতে পারো। আর ভৌতিক কথা পডকাস্টে যারা ঘটনা বলতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তোমার শিডিউল হিসেবে আমরা একটা টাইম ঠিক করে ঘটনা রেকর্ড করে নেব। ঠিক আছে? তো চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি তোমার চ্যানেলের অনেক পুরনো একজন শ্রোতা, আর দয়া করে চ্যানেলে আমার নামটি গোপন রাখার জন্য আর্জি জানাচ্ছি। তো ঘটনাটি শুরু করি। ঘটনাটি ঘটেছিল আমার বাবার সাথে, কিন্তু এই ঘটনাটি আমাকে ঘিরে। এই ধরো 3 বছর আগেরই ঘটনা। আমরা শহরে থাকি, কিন্তু আমাদের গ্রামে একটি বাড়ি আছে। সেখানে আমার দাদা দাদি থাকে। আমরাও যাই মাঝে মাঝে। গ্রামটি অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। আগে আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে দিই। আজ থেকে প্রায় 3 বছর আগে আমাদের ওইদিকে গ্রামের রাস্তা তখনও তৈরি হয়নি, মাটির রাস্তা। আমাদের বাড়ির চারপাশে অনেক গাছ। তো আমাদের বাড়িতে আসার পথে একটি বড়ই গাছ পড়ে। সেই গাছটিকে ঘিরে আজকের এই ঘটনা। সেই গাছটি থেকে আমাদের বাড়িতে আসতে 1 মিনিট মতো সময় লাগে, ধরতে পারো আমাদের বারান্দার মধ্যেই। তখন শীতকাল, আমাদের ওইদিকে নির্বাচন চলছে। আমার বাবা যেহেতু গ্রামে সবারই অনেক পছন্দের, তো আমার বাবাকেও একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই বাবা কিছুদিনের ছুটি নিয়ে দাদু বাড়িতে যাই, সাথে আমরাও গিয়েছিলাম। কিন্তু আমার মা যেহেতু স্কুলে জব করে, তাই বেশি দিন থাকতে পারিনি আমরা। একদিন পরেই চলে এসেছিলাম বাড়িতে। শুধু আমার বাবা ছিল, আর ছিল আমার দাদা দাদি। তো নির্বাচনের কাজ শেষ করতে করতে বাবার আস্তে আস্তে প্রায় 2 কি 3টে বেজে যায়। আমার বাবা অনেক সাহসী। তখন আমাদের গ্রামের সবাই প্রায় বাড়িতে চলে গিয়েছিল। তো বাবা একাই রওনা দেয় গ্রামের উদ্দেশ্যে। বাজার থেকে আমাদের গ্রামে যেতে গাড়ি নিয়ে যেতে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে, কিন্তু বাবা তখন হেঁটেই যাচ্ছিল। হেঁটে গেলে আধা ঘন্টা মতো সময় লাগে। তো বাবা যখন আমাদের বাড়িতে পৌঁছে যায় তখন দেখতে পাই বড়ই গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে। বাবার মনে একটু খটকা লাগে যে এত রাতে কে এখানে দাঁড়িয়ে থাকবে, আর আমাদের বড়ই গাছের সাথে একটি পুকুর আছে। আমি দাদা দাদির কাছে শুনেছি ওই পুকুরটিতে নাকি মাত্র একদিনে পানি এসে ভরে যায়, আর আগে নাকি এখানে সাদা কাপড় পরিহিত অনেক অশরীরীকে দেখা গিয়েছে। আচ্ছা, তো আমার বাবা যখন স্পষ্টভাবে দেখলো, তখন দেখলো সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। কিন্তু আমি কিভাবে সেখানে দাঁড়িয়ে থাকব? কারণ আমি তো আরও 3-4 দিন আগে বাড়িতে চলে এসেছি, আর আমি অনেক ভীতু প্রকৃতির মানুষ। আর আমি কখনোই রাত 3:30টার সময় বাইরে থাকবো না, আর সে বড়ই গাছের নিচে থাকা তো দূরের কথা। তারপর বাবা বুঝতে পারে এটি আমি না। তখন বাবা জোরে চুপচাপ হেঁটে কিছু না দেখার ভান করে বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢোকার পরে আমার দাদা দাদিকে বলে, মা, আমার মেয়ে এসেছে। কিন্তু তখন আমার দাদি দিদা বলে, তুই কি পাগল হয়েছিস? তোর মেয়ে তো 2-3 দিন আগেই চলে গেল,
তাহলে এখন কেন আসবে? বাবা বলে, মা জানো, আমি মেয়েকে বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তখন সবাই মিলে উঠোনে যায়, কিন্তু যাওয়ার পরে দেখে সেখানে কেউ নেই। তখন বাবাও সবাই খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যায়। কিন্তু বাবার ঘুম হচ্ছিল না, শুধু ভাবছিল সেই আগের কথা। তো হঠাৎ বাবা শুনতে পাই আমাদের জানলায় কে যেন টোকা দিচ্ছে। তখন বাবার গায়ের লোম দাঁড়িয়ে যায়। বাবা এমনিতেই ভয় পায় না, কিন্তু ওই দিন জানি না কেন ভয় পাচ্ছিল। যাই হোক, তারপর বাবা শুনতে পাই আমার কণ্ঠে কে যেন বলছে, বাবা, বাবা। 2 বার বলার পরে শব্দটা থেমে যায়। তখন বাবা কি করবে কিছু বুঝতে পারছিল না। তাই বাবা সূরা পড়তে থাকে এবং আল্লাহর নাম স্মরণ করতে থাকে। তারপর ফজরের আজানের সময় বাবা মসজিদে গিয়ে নামাজ আদায় করে এবং মসজিদের ইমাম সাহেবকে সমস্ত ঘটনা জানায়। তারপর ইমাম সাহেব যা বলেন তা শুনে বাবার শরীর হিম হয়ে যায়। তিনি বলেন যে তুমি অনেক বাঁচা বেঁচে গিয়েছ। আগেও এখানে অনেক মানুষ এমন দেখেছে যে তার খুব কাছের মানুষ এসে সেখানে দাঁড়িয়ে আছে। তুমি সেদিন ভয় না পেয়ে সাহসিকতার সাথে বাড়িতে প্রবেশ করেছো দেখে তোমার কিচ্ছু করতে পারেনি, না হলে তোমার সাথে অনেক খারাপ কিছু হতে পারত। তারপর হুজুর বাবাকে পানি পড়া দেয় এবং এখানেই ঘটনার সমাপ্ত। আমার বাবার সাথে আমার দাদা দাদির সাথে অনেক ঘটনা রয়েছে। তোমার যদি ঘটনাটি ভালো লাগে আর পড়ে শোনাও, তাহলে পরবর্তীতে আমার আরও ঘটনা তোমাকে পাঠাবো। ঘটনাটি অনেক ছোট, কিন্তু অনেক ইউনিক দেখে আমি তোমাকে পাঠালাম। বাবার সাথে এটি হয়েছে যেটি বাবা আমাকে বলেনি যে আমি ভয় পাবো, কিন্তু একদিন আমি আমার বাবাকে অনেক করে বললাম। তারপর বাবা এটি বলেছিল। আর এমন আমার কাকিমণির সাথে হয়েছে, কিন্তু এখন আর ওই বড়ই গাছ কিছুই নেই, সব কেটে ফেলা হয়েছে। তো দাদা, ভালো থেকো। এটি আমার প্রথম পাঠানো ঘটনা, তাই হয়তো এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারলাম না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখো। তো বন্ধুরা, এই ছিল আজকের জমজমাট এপিসোড। আশা করছি প্রত্যেকটি ঘটনায় তোমাদের দারুণ লেগেছে। বিশেষত বলতে গেলে আমার দ্বিতীয় ঘটনাটা তো একদম দারুণ লেগেছে, যেটি শুনে হয়তো তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা চুপটি করে বসে পড়ো। এখনও আমাদের শাউট আউট পর্ব বাকি আছে। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, বাহ, ঘটনাগুলো যা ভালো লাগলো না, একেবারে কামাল করা এপিসোড ছিল ভাই। 17ই আগস্ট আমার মেয়ের বার্থডে, একবার উইশ করে দিও। ওর নাম শিবাংশী। হ্যালো শিবাংশী বেটা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অনেক বড় হও, অনেক ভালো থেকো, লাভ ইউ। থার্ড কমেন্ট করেছে লালটু ডলুই, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে রাকেশ এসডি, ডিজে ব্লগার অনিশ, লিখেছে, বাইরে বৃষ্টি পড়ছে আর এই ওয়েদারে রেল লাইনের ঘটনা পুরো জমে যাবে, শুধু একটাই কথা বলবো, জাস্ট ওয়াও। তারপরে কমেন্ট করেছে বর্ষা চ্যাটার্জি, লিখেছে, দাদা কেমন আছো? আজ আবার চলে এসেছি তোমার বলা ঘটনা শুনতে, জানি সেটা ভালো হবে, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে কমেন্ট করেছে সৌরভ তিতিক্ষা, দেবাশিস সরকার, কিশোর মাইতি, সোনা দাস, বঙ্গাউন, এসকে আরাফুল হোসেন, রঞ্জিত, নিকিতা শর্মা, লিখেছে, হ্যালো দাদা কেমন আছো? খুব ভালো লাগলো ঘটনা শুনতে। থ্যাংক ইউ গো, খুব ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে এমডি আরিফ, লিখেছে, আজ প্রথম কমেন্ট করলাম, তবে দীর্ঘদিন ধরে ঘটনা শুনছি, আপনি আমার নামটা একবার হ্যালো করে বলবেন। হ্যালো আরিফ। তারপরে কমেন্ট করেছে সোনালী রয় ঘোষ, মনিকা ত্রিপুরা, সুমন্ত ভট্টাচার্য, রত্না রয়, লিখেছে, চলে এলাম দাদা সময় মতো। দাদা তুমি কেমন আছো? আমার শরীরটা একটু খারাপ, তাই সময় মতো ঘটনা শুনতে পারিনি, সরি। না গো, কোনো প্রবলেম নেই, শরীর খারাপ হলে কি করবে। তারপরে কমেন্ট করেছে সৌরভ বণিক, রিমি ব্যানার্জি, পূজা হালদার, বিশ্বজিৎ দাস, অপূর্ব প্রামাণিক, জয়শ্রী, রেখা পাসমান, গীতা গোস্বামী, জয়ন্ত দাস, এসকে করিম, স্বপ্না বাজাল, তনু সুবীর, পাপড়ি দোলা, দীপু ব্লগ, সঙ্গীতা ডলুই, জয়া বণিক, বিদিশা ঘোষ, মিষ্টি মান্দি, মণিদীপা রয়, অক্ষে অধিকারী, এস পাল, অমিতা ঠাকুর, লিখেছে, ভৌতিক কথা চ্যানেলের অনেক উন্নতি হোক, আমি শুনতে চলে এলাম, ঘটনা জানি ভালো হবে, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে সনাতন পাত্র, সুদীপ্ত ব্যানার্জি, সঙ্গীতা মজুমদার, সমীরণ ঘোষ, রিয়া বৃষ্টি, এমডি মন,
উত্তম মণ্ডল, মিষ্টু দাস, শঙ্কর চক্রবর্তী, প্রেরণা লিখেছে, হ্যালো দাদা, আজকে আবার সবথেকে প্রিয় ঘটনা শুনতে পেলাম। সঙ্গে তোমার এই ঈশ্বর প্রদত্ত কণ্ঠে ঘটনা শুনে মনটা ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে সাগর দাস, সুবীর বণিক, অঞ্জলি মণ্ডল, শিখা পাল, সংঘমিত্র শর্টস, তোতন মণ্ডল, আশিস চক্রবর্তী, কাকুলি, দেবাশিস বাগচি, সিমি বিশ্বাস, দেব কর্মকার, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।